সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজও আমি তোমাদের বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ নতুন একটা অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা তো নিশ্চয়ই জানো যে তৃতীয় অধ্যায়ের নামটা হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। তাহলে আজকে আমার আলোচনার বিষয়ই হবে হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর কোষ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা প্রথমেই দেখব হচ্ছে কোষ আসলে কাকে বলে। দেখো, জীব দেহ অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীর দেহ অসংখ্য কোষের সমন্বয়ে গঠিত। অর্থাৎ জীব দেহটাই হচ্ছে একটা কোষের হচ্ছে একটা সমন্বয়। দেখো, তোমরা তো অনেক সময় দেখেছো যে তোমরা যদি একটা বিল্ডিং বা দালান যদি তৈরি করতে চাও, তাহলে কি হবে, আমরা কি করি, অনেকগুলো ইটের সমন্বয়ে কিন্তু একটা দালানের সৃষ্টি হয়। অর্থাৎ একটা ইটের সাথে আরেকটা ইট, আরেকটা ইটের সাথে আরেকটা ইট, এইরকম একের পর এক ইটগুলা আমরা হচ্ছে জোড়া দিয়ে কিন্তু এটা তৈরি করি। কিন্তু যখন বিল্ডিংটা তৈরি হয়ে যায় তখন কি ইটগুলো দেখা যায়? না, ইটগুলো কিন্তু দেখা যায় না। অর্থাৎ আমরা যদি জীব দেহটাকে একটা বিল্ডিং মনে করি, তাহলে কোষগুলো হবে হচ্ছে এই ইটের মতন। অর্থাৎ আমাদের দেহটা যে অর্থাৎ জীব দেহটা যে এই যে কোষের সমন্বয়ে গঠিত, কিন্তু আমরা কিন্তু কোষগুলো কিন্তু ওইভাবে দেখতে পাই না। অর্থাৎ কোষগুলো হচ্ছে ভিতরে থাকে, অর্থাৎ অনেকগুলা কোষ মিলেই হয় হচ্ছে একটা জীব দেহ। তাহলে দেখো, তাহলে এই কোষ বলতে আমরা কি বুঝি? তাহলে আমরা একটু দেখি যে আসলে কোষ কাকে বলে। দেখো, কোষ কোষের সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি যে জীব দেহের দেখো, আমি লিখেছি যে জীব দেহের গঠন ও কাজের একককে হচ্ছে কোষ বলা হয়। তাহলে তোমরা এই সংজ্ঞাটা অবশ্যই পড়বে যে জীব দেহের গঠন অর্থাৎ জীব দেহটা, এই জীব দেহটা গঠনও হয় কোষের সমন্বয়, এবং এই যে দেহের যে যত কার্য বলে এই কাজগুলোও কিন্তু এই কোষের সমন্বয়ে কিন্তু কাজগুলো হয়। এই জন্য জীব দেহের গঠন এবং কাজের একককেই কোষ বলা হয়। তাহলে এই সংজ্ঞাটা তোমরা অবশ্যই ভালোভাবে পড়বে। এখন তোমাদের তো নিশ্চয়ই মনে হতে পারে যে এই কোষ তাহলে সর্বপ্রথম কে আবিষ্কার করেন? অর্থাৎ সর্বপ্রথম যে কোষ আবিষ্কার করেন ওনার নাম হচ্ছে রবার্ট হুক। বিজ্ঞানী হচ্ছে রবার্ট হুক 1665 সালে তিনি সর্বপ্রথম এই কোষ আবিষ্কার করেন। তাহলে তোমাদের এই কথাটাও কিন্তু তোমাদের জানতে হবে, অর্থাৎ কোষের আবিষ্কারক। দেখো, তাহলে কোষের আবিষ্কারক কে? তাহলে কোষের আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী কোষের আবিষ্কারক তাহলে বিজ্ঞানী রবার্ট হুক।
1665 সাল। তাহলে 1665 সালে সর্বপ্রথম বিজ্ঞানী রবার্ট হুক কোষ আবিষ্কার করেন। তাহলে তোমরা এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, কারণ এই কে আবিষ্কার করেন অথবা কত সালে আবিষ্কার করেন এগুলো তোমাদের জ্ঞানমূলক বা তোমাদের হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নে আসতে পারে। তাহলে এখন আমরা দেখব যে কোষের হচ্ছে প্রকারভেদ, অর্থাৎ জীব কোষের প্রকারভেদগুলা কেমন। দেখো আমরা একটু দেখি যে জীব কোষের প্রকারভেদগুলা কেমন। দেখো জীব কোষকে তাহলে এই জিনিসটা তোমরা অবশ্যই খেয়াল করবে যে জীব কোষকে এটা হচ্ছে নিউক্লিয়াসের গঠনের উপর, অর্থাৎ নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে জীব কোষকে দুটি ভাগে ভাগ করা যায়। তাহলে কি নিউক্লিয়াসের হচ্ছে গঠনের উপর, অর্থাৎ আমরা কিন্তু যখন আমরা এই জীব জগতের শ্রেণীবিন্যাস পড়েছি তখন কিন্তু আমরা দেখেছি যে আদি কোষ এবং প্রকৃত কোষ বলে আমরা কিন্তু দেখেছি যে কিছু কিছু কোষের হচ্ছে নিউক্লিয়াসটা সুগঠিত থাকে, সুগঠিত নিউক্লিয়াস থাকে, আবার কিছু কিছু কোষের হচ্ছে নিউক্লিয়াসটা সুগঠিত নয়। এই কারণেই নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে জীব কোষকে দুই ভাগে ভাগ করা যায়। এক নাম্বার হচ্ছে আদি কোষ, একটা হচ্ছে আদি কোষ আর দুই হচ্ছে প্রকৃত কোষ। তাহলে আদি কোষ এবং প্রকৃত কোষ। তাহলে দেখো তাহলে আদি কোষ বলতে আমরা কি বুঝি, তাহলে আদি কোষ কাকে বলে। তাহলে আদি কোষ হচ্ছে সেই কোষ যে কোষের হচ্ছে নিউক্লিয়াস বা কেন্দ্রিকা সুগঠিত নয়, অর্থাৎ সুগঠিত থাকে না, অর্থাৎ এখানে হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত নয়। তাহলে তোমরা লিখবে যে আদি কোষ যদি বলে যে আদি কোষ কি, তাহলে তোমাদের উত্তর হবে যে কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়। তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি যে নিউক্লিয়াস সুগঠিত নয়। অর্থাৎ নিউক্লিয়াস সুসংগঠিত নয়, তাদেরকে বলা হবে হচ্ছে আদি কোষ। তাহলে প্রকৃত কোষ বুঝতেই পারছো যে কোষের হচ্ছে নিউক্লিয়াস সুসংগঠিত। তাহলে নিউক্লিয়াস হচ্ছে সুসংগঠিত, দেখো তাহলে এটা হবে হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস হচ্ছে সুসংগঠিত, তাদেরকে বলা হবে হচ্ছে প্রকৃত কোষ। এই প্রকৃত কোষকে আবার হচ্ছে কি, যেমন অনেক সময় তোমাদের প্রশ্ন আসে যে তাহলে আদি কোষের উদাহরণ কি। তাহলে আদি কোষের উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া। এটা কিন্তু আমরা যখন হচ্ছে তোমাদের শ্রেণীবিন্যাস পড়িয়েছি তখনও কিন্তু বলেছি যে এটা হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত নয়, এর উদাহরণ হচ্ছে আদি কোষের উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া। উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া।
আর প্রকৃত কোষ বুঝতেই পারছো যে প্রকৃত কোষ হচ্ছে যেমন মানুষ বা উদ্ভিদ, এগুলো সবগুলোর হচ্ছে মানুষের কোষ হচ্ছে, এগুলো হচ্ছে প্রকৃত কোষ। আর এই প্রকৃত কোষকে কাজের ভিত্তিতে, দেখো এই যে প্রকৃত কোষ, এই প্রকৃত কোষটাকে কাজের ভিত্তিতে, এটা কিসের ভিত্তিতে? এটা হচ্ছে কাজের ভিত্তিতে। এই কথাটা তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই প্রকৃত কোষকে কাজের ভিত্তিতে আবার দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে কি, এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এক নাম্বার যেটা হচ্ছে দেহকোষ, আর একটা হচ্ছে জনন কোষ। দেহকোষ আর হচ্ছে জনন কোষ। তাহলে দেখো, তাহলে এই প্রকৃত কোষকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে কি কাজের ভিত্তিতে। একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। তাহলে দেহকোষ এবং জনন কোষ। তাহলে দেখো দেহকোষ বলতে আমরা কি বুঝি বা দেহকোষের কাজ কি। তাহলে আমরা একটু দেখি যে দেহকোষ হচ্ছে কি। দেহকোষটা হচ্ছে মানে যে সকল কোষ অর্থাৎ দেহ গঠন করে, অর্থাৎ দেহের বৃদ্ধি এবং দেহ গঠন এবং দেহকে বৃদ্ধি করে। অর্থাৎ এই যে তোমরা যে অনেক সময় দেখো যে ছোট উদ্ভিদ আস্তে আস্তে কি বড় উদ্ভিদে পরিণত হয়, অথবা ছোট একটা শিশু আস্তে আস্তে বড় অর্থাৎ পরিণত বয়সে চলে যায়। তাহলে এই যে আস্তে আস্তে বড় হওয়া, অথবা এই যে গাছ আস্তে আস্তে বড় হয় মোটা হয়, এগুলো কিসের জন্য হয়? এগুলো মূলত এই দেহকোষের কারণেই হয়। অর্থাৎ দেহকোষটা হচ্ছে দেহ গঠন করে এবং দৈর্ঘ্যে প্রস্থ, অর্থাৎ জীব দেহটাকে দৈর্ঘ্য এবং প্রস্থে বৃদ্ধি করে। তাহলে এই কাজগুলো করে হচ্ছে দেহকোষ। তাহলে বলবেন, তাহলে তোমাদেরকে যদি বলা হয় যে দেহকোষ কি, তাহলে দেহকোষ হচ্ছে মানে যে সকল কোষ জীবের দেহ গঠন করে। এবং দেহ গঠন হলে কি হয়? দেহ গঠন হলে জীব দেহ হচ্ছে দৈর্ঘ্য প্রস্থে বাড়ে এবং জীব দেহটা হচ্ছে বৃদ্ধি পায়। তাহলে এই জিনিসগুলো হচ্ছে এই দেহকোষ করে। তাহলে দেখো, তাহলে জনন কোষ কাকে বলে? তাহলে জনন কোষ হচ্ছে কি? তাহলে জনন কোষ হচ্ছে এক ধরনের যে কোষ আছে যেগুলো হচ্ছে কি, অর্থাৎ জনন কাজ সম্পন্ন করে। অর্থাৎ জনন কাজ মানে কি, জীবের হচ্ছে বংশ বৃদ্ধি করা। অর্থাৎ জীবকে হতেছিল যে জীবের যে বংশ বৃদ্ধি করে, তাহলে এই বংশ বৃদ্ধি করাটা হচ্ছে এই জনন কোষের কাজ। যেমন হচ্ছে কি, পুংজনন কোষ আছে, স্ত্রী জনন কোষ আছে। তাহলে এই পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষ এগুলো হচ্ছে কি জীবের হচ্ছে জনন কাজ সম্পন্ন করে বংশ বৃদ্ধি করে। এই বংশ বৃদ্ধি করাটাই হচ্ছে জনন কোষের কাজ। এই দেহকোষ এবং জনন কোষ সম্পর্কে এদের আরো অনেক ধরনের পার্থক্য আছে, কিন্তু তোমরা এইটুকু জানলেই হচ্ছে তোমাদের হবে। অর্থাৎ দেহকোষ হচ্ছে দেহ গঠন করে, অর্থাৎ উদ্ভিদ বা প্রাণীকে দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি করে। আর জনন কোষ হচ্ছে কি জনন কাজ সম্পন্ন করে, এটা হচ্ছে বংশ বৃদ্ধি করে। তাহলে এইটুকু তোমাদের জানলেই হবে। তাছাড়া এটা কিভাবে বিভাজিত হয়, কি হয়, এগুলো তোমাদের হচ্ছে উচ্চতর শ্রেণীতে আছে, সেগুলো পড়বে। কিন্তু তোমরা অন্তত পক্ষে এই জীবকোষের এই প্রকারভেদটা পড়বে যে জীবকোষকে নিউক্লিয়াসের হচ্ছে গঠনের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়, একটা আদিকোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। অর্থাৎ আদিকোষ হচ্ছে যে কোষের হচ্ছে নিউক্লিয়াস সুসংগঠিত নয়, উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া। আর প্রকৃত কোষ হচ্ছে যে কোষের হচ্ছে নিউক্লিয়াস সুসংগঠিত। আর এই কাজের ভিত্তিতে তোমার প্রকৃত কোষকে হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। অর্থাৎ দেহকোষ হচ্ছে তোমার হচ্ছে দেহ গঠন করে, অর্থাৎ জীব দেহকে দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি করে, এবং জনন কোষ হচ্ছে জনন কাজ সম্পন্ন করে তোমার হচ্ছে বংশ বৃদ্ধি করে। তাহলে তোমাদের অবশ্যই এইটুকু তোমাদের জানতে হবে। তাহলে দেখো যে এই যে মানে জীব দেহটা
অর্থাৎ জীব দেহটা হচ্ছে এই কোষেরই সমন্বয়ে গঠিত। তাহলে এই কোষ আমাদের অর্থাৎ জীব দেহে কোষ কিন্তু বিভিন্ন ধরনের কাজ করে। তাহলে আমরা একটু এক নজরে দেখব যে কোষ আসলে কি কি কাজ করে। একটু আমরা যদি দেখি, তাহলে দেখো, তাহলে জীব দেহে কোষের ভূমিকা কি কি আছে। দেখো, জীব দেহে জীব দেহে কোষের ভূমিকা আমরা যদি দেখি যে জীব দেহে কোষ কি করে, তাহলে দেখো এই জীব দেহে অর্থাৎ কোষ বিভিন্ন ধরনের কাজ করে। তার মধ্যে একটা কাজ হচ্ছে অর্থাৎ কলা বা টিস্যু গঠন করা। তাহলে এক নম্বর কাজ হচ্ছে বিভিন্ন ধরনের টিস্যু বা কলা গঠন করে। তাহলে টিস্যু বা কলা বলতে আমরা কি বুঝি? অর্থাৎ টিস্যু বা কলা হচ্ছে একগুচ্ছ কোষের সমন্বয়ে এই টিস্যু বা কলা গঠিত হয়। তাহলে এর এক নম্বর যে কাজটা, এক নম্বর কাজ হচ্ছে বিভিন্ন ধরনের, এটা হচ্ছে বিভিন্ন ধরনের কলা বা হচ্ছে টিস্যু গঠন। তাহলে বিভিন্ন ধরনের কলা বা টিস্যু গঠন। আর এই বিভিন্ন ধরনের কলা বা টিস্যু অর্থাৎ বিভিন্ন ধরনের যে কলা আছে, এরা কিন্তু এক এক ধরনের কলা এক এক ধরনের কাজ করে। তাহলে দেখো, তাহলে বিভিন্ন ধরনের, তাহলে অনেকগুলো কোষ সম্মিলিতভাবে একটি কলা ও কলাতন্ত্র গঠন করে। এক্ষেত্রে কলায় অবস্থিত সকল কোষ এক ধরনের কাজ করে, যেমন পরিবহন বলো, ভারসাম্য রক্ষা করা, তারপরে দৃঢ়তা প্রদান করা। এগুলো কিন্তু সবই হচ্ছে এক একটা কলার এক এক ধরনের কাজ। যেটা মানে তোমাদেরকে বলেছি যে এই যে কলা গঠন, তাহলে কলাটা হচ্ছে অনেকগুলো কোষের সমন্বয়ে গঠিত। আর এই কলাগুলা এই কলা একই ধরনের কাজ করে। এরা হচ্ছে একই ধরনের কাজ করে। কেউ যদি পরিবহন, তাহলে পরিবহনই করবে, কেউ সংবহনই করবে, আবার কেউ হয়তো দৃঢ়তা প্রদান করা, সেটা সে দৃঢ়তা প্রদানই করবে। তার মানে এই কাজগুলো কিন্তু বিভিন্ন ধরনের কলা, বিভিন্ন অঙ্গ, বিভিন্ন হচ্ছে অঙ্গ গঠন। তোমরা তো নিশ্চয়ই লক্ষ্য করেছো যে মানব দেহটাও কিন্তু অনেকগুলো অঙ্গের সমন্বয়ে গঠিত। এই অঙ্গগুলো আসলে কিভাবে গঠিত হয়? এই অঙ্গগুলো হচ্ছে অনেকগুলো কলার সমন্বয়ে গঠিত হয়, অর্থাৎ অনেকগুলো টিস্যু মিলে হয় হচ্ছে এক একটা অঙ্গ। তাহলে দেখো, প্রথমে আমরা দেখলাম যে অনেকগুলো কোষ মিলে হয় কলা, আবার অনেকগুলো কলা বা টিস্যু মিলে হয় হচ্ছে এক একটা অঙ্গ। যেমন বিভিন্ন ধরনের কোষ ও কলা মিলিত হয়ে জীব দেহের অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে, যেমন হচ্ছে মূল, তারপরে কাণ্ড, পাতা, ফুল ইত্যাদি। আবার হচ্ছে চোখ, কান, তারপরে হচ্ছে মুখ, হাত, পা, হৃৎপিণ্ড, ফুসফুস। এগুলো সবই কিন্তু বিভিন্ন ধরনের কলার সমন্বয়ে বা গঠিত হয়, বা বিভিন্ন ধরনের টিস্যুর সমন্বয়ে গঠিত হয়। তাহলে তো বুঝতেই পারছো, তাহলে হচ্ছে এই যে বিভিন্ন ধরনের কলা বা কোষগুলো মিলে কি হয়, এক একটা অঙ্গ হয়। যেমন উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, মূল হয়, কাণ্ড হয়, পাতা হয়, ফুল হয়। এগুলো অনেকগুলো কলার সমন্বয়ে গঠিত হয়। আবার মানুষের ক্ষেত্রে মানুষের চোখ, কান, নাক, মুখ, তারপরে হচ্ছে ফুসফুস, হৃৎপিণ্ড, এগুলোও কিন্তু অনেকগুলো কলার সমন্বয়ে গঠিত এক একটা অঙ্গ। আবার দেখো, এই যে অঙ্গগুলো আছে, এই অঙ্গগুলো নিয়েই হচ্ছে একটা জীবের দেহ গঠন হয়। তার মানে কি, জীবের দেহ গঠনটাও কিন্তু একটা কোষেরই কাজ। তারপরে জীবের দেহ গঠন, যেমন তিন নাম্বারটা হচ্ছে জীবের
জীবের হচ্ছে দেহ গঠন। তাহলে দেখো যে আমরা যদি মানুষের দিকেই মাত্র আমাদের নিজের দিকে চিন্তা করি, তাহলে কি হাত, পা, চোখ, কান, নাক এগুলো সবগুলোর সমন্বয়ে কিন্তু একটা দেহ গঠিত হয়। অর্থাৎ অনেকগুলো অঙ্গ মিলেই হয় এক একটা দেহ। তাহলে উদ্ভিদ দেহ বা প্রাণী দেহ। তাহলে যে ক্ষুদ্র কোষ থেকে জীবের দেহ সৃষ্টি হয়, ক্রমশ এই কোষ থেকেই জীব দেহের বৃদ্ধি ঘটে। তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে খেয়াল করতে হবে। অর্থাৎ অনেকগুলো মানে কোষ হচ্ছে, অর্থাৎ জীব দেহটাই হচ্ছে অনেকগুলো কোষের সমন্বয়ে গঠিত। আর অনেকগুলো কোষ মিলেই হয় হচ্ছে এক এক ধরনের কলা বা টিস্যু, অনেকগুলো টিস্যু বা কলা মিলেই হয় হচ্ছে এক একটা অঙ্গ, এবং অনেকগুলো অঙ্গের সমন্বয়ে গঠিত হয় একটা জীবদেহ। তাহলে এই সবগুলোর ক্ষেত্রে কিন্তু কোষই হচ্ছে একমাত্র ভূমিকা পালন করে। তাহলে দেখো এইগুলো হচ্ছে তোমার। তারপরে আমরা যদি 4 নাম্বারটা দেখি, যে 4 নাম্বার হচ্ছে, দেখো এই কোষের আরো অনেক কাজ আছে। যেমন হচ্ছে কি খাদ্য উৎপাদন। এই খাদ্য উৎপাদনও হচ্ছে কোষের মানে কারণেই হচ্ছে খাদ্য উৎপাদন হয়। দেখো খাদ্য উৎপাদন, তোমরা নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো যে এই পৃথিবীতে খাদ্য উৎপাদন করে একমাত্র কে? খাদ্য উৎপাদন করে একমাত্র সবুজ উদ্ভিদ। অর্থাৎ এই পৃথিবীতে উৎপাদক আছেই হচ্ছে একমাত্র সবুজ উদ্ভিদ। সবুজ উদ্ভিদ হচ্ছে খাদ্য উৎপাদন করে, এবং সেই খাদ্যই হচ্ছে উদ্ভিদও খায়, এবং হচ্ছে এই অন্যান্য প্রাণীরাও হচ্ছে উদ্ভিদ থেকে কিন্তু খাদ্য গ্রহণ করে। তাহলে এই সবুজ উদ্ভিদ কিসের মাধ্যমে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করে। তাহলে দেখো সবুজ উদ্ভিদ খাদ্য উৎপাদন করতে পারে। সবুজ উদ্ভিদের কোষে কি থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে। ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের ভিতরে থাকে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আমরা আগামী ক্লাসে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। নিশ্চয়ই তোমরা ওইখানে দেখবে যে কোষের মধ্যে প্লাস্টিড থাকে, এবং প্লাস্টিডে থাকে হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এবং ক্লোরোপ্লাস্টে হচ্ছে ক্লোরোফিল থাকে। এই ক্লোরোফিল থাকার কারণেই কিন্তু উদ্ভিদ সবুজ হয়, এবং এই সবুজ উদ্ভিদ হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে। তাহলে এই কারণেই হচ্ছে এই যে উদ্ভিদ যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি পানি এবং কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে সূর্যালোকে তারা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এই শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। তাহলে এই যে কাজটা, এই কাজটাও কিন্তু কোষই করে। এটা হচ্ছে কোষের একটা গুরুত্বপূর্ণ হচ্ছে একটা ভূমিকা। তারপরে দেখো আমরা যদি 5 নাম্বার যেটা, যেমন শক্তি উৎপাদন, অর্থাৎ জীব দেহ অর্থাৎ উদ্ভিদ বা প্রাণী যে শক্তিটা পায়, এই শক্তিটাও কিন্তু এই কোষের কারণেই হয়। কারণ কোষের মধ্যে একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া নামক এক ধরনের মানে অঙ্গ আছে। কোষের হচ্ছে একটা অংশ আছে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, যেখানে হচ্ছে এই শ্বসন প্রক্রিয়ায় এরা হচ্ছে এই শক্তি উৎপাদন করে। অর্থাৎ এখানে শক্তি সঞ্চিত থাকে, এবং এরাই হচ্ছে জীব দেহে শক্তি সরবরাহ করে। তাহলে দেখো এই শক্তির কাজটাও কিন্তু কোষই করছে। এই যে জীবের জীবন ধারণের জন্য শক্তির প্রয়োজন হয়, খাদ্য থেকে জীব শক্তি পায়। তাহলে খাদ্য থেকেও শক্তি পায়। তাহলে এটাও হচ্ছে একটা কোষের কাজ। আর আরো একটা কাজ হচ্ছে খাদ্য ও পানি সঞ্চয় করা। খাদ্য ও পানি সঞ্চয়, যেমন 6 নাম্বার হচ্ছে খাদ্য ও হচ্ছে পানি সঞ্চয়। খাদ্য ও পানি সঞ্চয়, এটা হচ্ছে কোষের আরো একটা কাজ। দেখো কিছু উদ্ভিদের কোষ পানি সঞ্চয় করে রাখে, আবার কোন কোষ খাদ্য
মজুত করে, যেমন হচ্ছে ফণী মনসা, তারপর হচ্ছে আলু ইত্যাদি। তাহলে এই যে এই কাজটা হচ্ছে একটা বিশেষ ধরনের কাজ করে কোষ, খাদ্য এবং পানি সঞ্চয় করে রাখে। তাহলে দেখো যে কিছু কিছু উদ্ভিদ কি করে, পানি সঞ্চয় করে রাখে। এই যে উদ্ভিদের কোষ পানি সঞ্চয় করে। আবার আবার হচ্ছে কোন কোন কোষ হচ্ছে খাদ্য মজুত করে রাখে, যেমন বললামই তো ফণী মনসা বা আলু, এগুলো হচ্ছে খাদ্য সঞ্চয় করে রাখে। আরো একটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে প্রয়োজনীয় উৎসেচক। প্রয়োজনীয় উৎসেচক ও হচ্ছে রস নিঃসরণ, অর্থাৎ প্রয়োজনীয় উৎসেচক এবং রস নিঃসরণ, এটা হচ্ছে উদ্ভিদ কোষের একটা গুরুত্বপূর্ণ কাজ। বিশেষ করে প্রাণীতে এক ধরনের কোষ দেখা যায় যার কাজ হলো প্রয়োজনীয় উৎসেচক ও হচ্ছে বিভিন্ন ধরনের রস নিঃসরণ করা, যেমন হচ্ছে পিত্তরস, ইনসুলিন, তারপরে জারক রস ইত্যাদি। তাহলে এই যে রসগুলো, ইনসুলিন, জানো ইনসুলিন মানব দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। তারপর হচ্ছে পিত্তরস, এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার জারক রস, এগুলোও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এই যে মানে রস নিঃসরণ বা উৎসেচক তৈরি করা, এগুলো হচ্ছে কোষের এক ধরনের কাজ। তাহলে তোমরা অবশ্যই এই যে কোষের কাজ, অর্থাৎ এই কোষের কাজগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে করবে। এটা তোমাদের পরীক্ষাতে প্রায়ই আসে যে জীব দেহে কোষের ভূমিকা কি কি আছে, তাহলে তোমরা এই ভূমিকাগুলো অবশ্যই লিখবে। তাহলে 1 নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের কলা ও টিস্যু গঠন, 2 নম্বর হচ্ছে বিভিন্ন অঙ্গ গঠন, 3 নম্বর হচ্ছে জীবের দেহ গঠন, 4 নম্বর হচ্ছে খাদ্য উৎপাদন, 5 নম্বর হচ্ছে শক্তি উৎপাদন, 6 নম্বর খাদ্য ও পানি সঞ্চয়, আর 7 নম্বর হচ্ছে প্রয়োজনীয় উৎসেচক ও রস নিঃসরণ। এছাড়াও কোষ আরো অনেক ধরনের কাজ করে, কিন্তু তোমরা এটুকু অবশ্যই মনে রাখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আগামী ক্লাসে একটি পূর্ণাঙ্গ উদ্ভিদ কোষ এবং একটি প্রাণী কোষ অঙ্কন করে তোমাদের দেখাবো যে এই একটা উদ্ভিদ কোষে কি কি অংশ থাকে, একটি প্রাণী কোষে কি কি অংশ থাকে, এবং উদ্ভিদ কোষের গঠনটা কেমন, প্রাণী কোষের গঠনটা কেমন, আর উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে কি কি মিল আছে এবং কি কি অমিল আছে, অর্থাৎ এদের পার্থক্য কেমন বা সাদৃশ্যগুলো কেমন, এই জিনিসগুলো নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তোমরা অবশ্যই আগামী ক্লাসে আমার সাথে থাকবে। আজ আমি আর আমার ক্লাস দীর্ঘায়িত করব না, আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। খুদা হাফেজ।